ফ্যাসিবাদের দোসর জাসদ সভাপতি হাসানুল হক ইনু অবশেষে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। উত্তরায় রুবেল হত্যা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু তাকে তো একটি মাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো ঠিক হয়েছে বলে আমার মনে হয়নি। তার কারণ এবারের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করার জন্য 14 দলীয় জোটের সঙ্গে শেখ হাসিনা যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের অন্যতম ছিলেন এই জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যেভাবেই হোক না কেন বল প্রয়োগ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে হবে। তাহলে যত হত্যাকাণ্ড ঘটেছে গত 15-16 দিনে, সব হত্যাকাণ্ডের নির্দেশদাতা এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, সবাই এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে থাকবেন। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, এটা বাংলাদেশের সংবিধানে প্রতিটা মানুষকে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা মূলত কোটা প্রথা সংস্কার করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তাদের সেই সংগ্রাম আন্দোলনটাকে বল প্রয়োগ করে পুলিশকে দিয়ে গুলি বর্ষণ করে এটা দমন করার চেষ্টা চালানো হয়েছে। আর সেই চেষ্টা চালানোর জন্য রসদ জুগিয়েছেন এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননরা। তা যদি না করতেন তাহলে শেখ হাসিনার একার পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। শেখ হাসিনাকে এই যে ফ্যাসিবাদী রূপে মহিরু করে গড়ে তোলার ক্ষেত্রে যারা বেশি অবদান রেখেছে তাদের মধ্যে এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন অন্যতম। তারা যে কিভাবে শেখ হাসিনার দালালি করেছে, পা চাটা দালালের মতো কাজ করেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। শেখ হাসিনাকে তো অতি অবশ্যই 2014 সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা, কিন্তু সেখান থেকে যে এই 10-15 বছর তিনি ক্ষমতায় টিকেছিলেন তার একমাত্র কারণ হচ্ছে এই ইনু এবং মেনন। 2014 সালে যখন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল আওয়ামী লীগ, তখন তো সরকার টিকে রাখার সম্ভব ছিল না, কিন্তু এদেরকে এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে মন্ত্রী সবাই যোগ দিয়ে এবং সাথে দেওয়া হয়েছিল দিলীপ বড়ুয়াকে, আনোয়ার হোসেন মঞ্জু, সবাইকে মন্ত্রিত্ব দিয়ে এমন ভাবে দেখানো হলো যে সব দল এখানে আছে, 14 দল আছে মানেই হলো একটা বড় সরকার। কিন্তু আসলে তো বড় সরকার না, এটা ছিল জনগণের ভোট ছাড়াই একটা সরকার। আর সেই সরকার গঠিত হওয়ার পরে ধীরে ধীরে তারা শক্তি অর্জন করে পুলিশ দিয়ে, সেই পুলিশের বেনজির বা আসাদুজ্জামান, এরা এই যে এখন বিদায় নিল, সদ্য বিদায়ী যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারপরে শহীদুল হক, এরা সবাই এমন ভাবে এই সরকারকে সহযোগিতা দিয়ে এসেছে যে বিরোধী দল কোন অবস্থাতেই মাঠে নামলেই তাদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে আগুন সন্ত্রাসী বলা হয়েছে। তাদের উপরে গুলি চালাতে খুব সহজ হয়েছে, যেহেতু বিএনপি এবং জামাতের উপরে গুলি চালালে এক দলকে জঙ্গি বানানো যায় আর এক দলকে রাষ্ট্রবিরোধী বলে চালিয়ে দেওয়া যায়, যে জন্য তাদের গুলি করে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারপরে লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে যেখানে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আসামি। আর এই হাসানুল হক ইনুকে দেওয়া হয়েছিল তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি কি করতেন? প্রতিদিন মন্ত্রণালয়ে যে সাংবাদিকদের ডেকে নিয়ে একটা ব্রিফিং করতেন। ব্রিফিং এর মূল লক্ষ্য ছিল তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কুৎসা রটনা করা। তিনি বলতেন জঙ্গি সঙ্গী খালেদা জিয়া, আগুন সন্ত্রাসী খালেদা জিয়া। অথচ প্রত্যেকটা আগুন, বিশেষ করে এই বাসে টাসে যে সমস্ত আগুন লাগানো হতো, সব গোয়েন্দা সংস্থার লোক দিয়ে করা হতো। শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার যে কনভারসেশন, টেলিফোন কনভারসেশন, তিনি পরিষ্কার করে বলেছেন যে আপনারা আগুন দেন, বাসে আগুন দেন, আপনাদেরই অভ্যাস এটা, বিএনপি এই ধরনের কোনো কাজ করে না। আপনারা সন্ত্রাস করেন, বাসে আগুন দেন, মানুষ পুড়িয়ে মারেন, এটা আপনাদের কাজ, বিএনপি কখনো করে না। এইটা শুনে শেখ হাসিনা খুব ক্ষুব্ধ হয়েছিলেন
যে কারণে আর দুইজনের মধ্যে কোনো রকম বৈঠকও হয় নাই এবং বেগম খালেদা জিয়াকে তার বাসায় এই বালির ট্র্যাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তিনি আর বের হতে পারেন নাই। 29শে ডিসেম্বর তাকে একটা সমাবেশ করার কথা ছিল পল্টন ময়দানে, কিন্তু হয়নি। সেই হাসানুল হক ইনু ওই যে 5 বছর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন, তাতে কি করা হলো, বিএনপির নেতা কর্মীদের তো আগুন সন্ত্রাসী, নাশকতা, কত কিছু, বোমাবাজ, সবকিছু বলে বলে শেখ হাসিনার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন, তিনি খুব আস্থাভাজন হয়ে উঠেছিলেন। অথচ এই হাসানুল হক ইনু সম্পর্কে যদি একটু তার অতীত ঘাটা হয়, তাহলে দেখা যাবে তিনি যে এখনো পর্যন্ত জীবন নিয়ে বেঁচে আছেন, তার মূল অবদান হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে মামলায় কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল, সেই মামলার অন্যতম আসামি ছিলেন এই হাসানুল হক ইনু, আসম রব, মেজর জলিল এবং তাহেরের ছোট ভাই ডক্টর আনোয়ার হোসেন। সেনাবাহিনীর মধ্যে তুমুল চাপ ছিল এদের সবাইকে ফাঁসি দেওয়া, কিন্তু জিয়াউর রহমান সাহেব তখন নিজে দায়িত্ব নিয়ে এই হাসানুল হক ইনু, রব, জলিল এদেরকে মুক্তি দিয়েছিলেন। শুধুমাত্র কর্নেল তাহেরের ফাঁসি তিনি রদ করতে পারেন নাই। তো সেই হাসানুল হক ইনু তার প্রতিদান দিয়েছে ওই গত 5 বছর। আচ্ছা, এরপরও 2018 সালে যখন নির্বাচন হলো, তখনও একেবারে দিনের ভোট রাতে করিয়ে নেওয়া হলো। তখন এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননদের মতো মানুষ, যারা সারা জীবন রাজনীতি করে আসছে, তারা আবার এই ধরনের একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করে দিল। আর ক্ষমতা যখন দীর্ঘায়িত করলো, তখন কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা নেই, জনগণের ভোট নেওয়ার দরকার হচ্ছে না। তাদের কাজ হচ্ছে এখন যেভাবে হোক না কেন জনগণকে দাবিয়ে রেখে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, ক্ষমতা চালিয়ে যাওয়া, আর যা কিছু হোক না কেন সঙ্গে সঙ্গে বিএনপি এবং জামাতের উপরে গুলি চালিয়ে তাদের আন্দোলন সংগ্রামকে থামিয়ে দেওয়া। এই কাজগুলো করার ক্ষেত্রে হাসানুল হক ইনু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই হাসানুল হক ইনুর কি এমন কোন যোগ্যতা আছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এই কটূক্তি করার? যার একটা ইউনিয়ন পরিষদে দাঁড়ালে পরে ভোটে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই ব্যক্তি সমালোচনা করে বেগম খালেদা জিয়া। সবাই বলে সাল নেই কুত্তার বাগাতার নাম। এই আওয়াজ দিয়েই ইনু মেননরা গত 15-16 বছর ধরে শেখ হাসিনার আশপাশে থেকে আস্থা অর্জন করেছে। কিন্তু 2024 সালের নির্বাচনে তারা সেই আস্থাটা রাখতে পারে নাই। নৌকায় চড়েছে ঠিকই, কিন্তু নৌকা থেকে লাথি মেরে ফেলে দিয়ে দিয়েছে। শুধুমাত্র রাশেদ খান মেননকে কোনো মতে জয়ী করে নিয়ে আসতে পারছে। এত কিছু পরও কিন্তু এরা শেখ হাসিনার আঁচল ছাড়ে নাই। তারা ভাবছে এই শেখ হাসিনার আঁচলের নিচেই তারা নিরাপদ, কিন্তু সেই নিরাপত্তার বেষ্টনী ভেদ করে শেখ হাসিনা তাদের বাংলাদেশে ফেলে রেখে নিজের জীবন বাঁচানোর জন্য ভারতে চলে গেছেন এবং সেখানে তিনি দিব্যি আরামে আছেন, তার কোনো সমস্যা হচ্ছে না। এখন সমস্যা হচ্ছে ইনু এবং মেননদের। এই ইনু এবং মেনন তো মাঠের রাজনীতিবিদ, তারা তো বিপ্লবী। তারা যখন বিশেষ করে এই যে শেখ হাসিনার নেতৃত্বে এখনকার যে মন্ত্রী সভা ছিল, যেটা বিগত দিনে পদত্যাগ করে ফেলছে, তো সেখানে ছিল তো সব কচিকাচার আসর। তার মধ্যে 2 জন মাত্র ছিল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু। এরাই তো বুদ্ধিটা দিবে, কিন্তু তারা বুদ্ধি না দিয়ে তার আরো বেশি দালালি করেছে, তার আরো বেশি পা চেটেছে। যে কারণে শেখ হাসিনা দেখছে যে এরাই তো আমার সব, অতএব এখান থেকে আরো আমি মহিরু হতে পারি, ফেসিবাদী হতে পারি, ওই ক্যারেক্টার তার অর্জন হয়েছে। যে কারণে সর্বশেষ যখন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো, তখন কি তারা একবারও তাদের মনের ভাষা, তাদের স্লোগানের ভাষা কি তারা বুঝতে পেরেছিল? পারে নাই তো। কেননা তারা জনগণের ভাষা বুঝতে পারে নাই, জনগণ যে ভোট দিচ্ছে না, দিতে পারছে না, এটা তারা রিডিং এর মধ্যে আনে নাই। তারা ভেবেছে যে বিএনপি এবং জামাতের আন্দোলন সংগ্রাম যেভাবে গুলি করে দমন করানো গেছে, সম্ভবত এই ছাত্রদেরকেও গুলি করে দমন করা যেতে পারে। যে কারণে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই নির্দেশটাই দিয়েছিল যে পুলিশ যেন গুলি চালায়। সর্বশেষ দিন পর্যন্ত তিনি সেনাবাহিনীর উপরে খেপা কেন,
যে সেনাবাহিনী গুলি চালায়নি দেখে তারা বসে আছে, এই জন্য সেনাবাহিনীর উপরে খেপা। পুলিশ তো ভালো দমন পীড়ন করছে, তাদের গুলিতে লোকজন মারা যাচ্ছে, এটাতে খুব খুশি তিনি। তো শেখ হাসিনা তো রীতিমতো মানুষের রক্ত দেখে তিনি অভ্যস্ত। কথায় বলে, অনেকেই বলতো সে সময়, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখা তো পড়ে দেখেছি, তখন বলা হতো যে তিনি সকালবেলায় রক্ত দিয়ে হাত মুছে, হাত ধুয়ে তারপর নাস্তা করতেন, আবার দুপুরে ওই একইভাবে মানুষের রক্ত দিয়ে হাত পা ধুয়ে মুছে তিনি দুপুরে লাঞ্চের টেবিলে বসতেন। এই কাজগুলো যে ব্যক্তি করতে পারে, তিনি তো একেবারে সাইকোপ্যাথ। তিনি মানুষের রক্ত দেখে অভ্যস্ত। শত শত মানুষ মারা যাচ্ছে, তারপরও তার মধ্যে কোন রকম একেবারে এই হত্যাকাণ্ড এক পাশে সরিয়ে দিয়ে তিনি সম্পদের পিছনে ঘুরেছেন। কোথায় মিরপুরে যে মেট্রো রেল স্টেশন ধ্বংস হয়েছে, সেখানে যে তিনি অজরে কান্না করছেন, সম্পদ নষ্ট হয়েছে, অথচ এদিকে শত শত জীবন প্রাণহানি হয়েছে, সেই দিকে তিনি কোন রকম আফসোস করছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার বলা হচ্ছে তিনি দেখছেন জীবনের চেয়ে সম্পদের মূল্য অনেক বেশি। অনেক মেধাবী শিক্ষার্থী যে মারা গেছে, যারা একজন বেঁচে থাকলে তাদের মেধার বিনিময় এই ধরনের মেট্রো রেলের স্টেশন শত শত হতে পারত। তিনি তো বলেছিলেন যে এই মেট্রো রেলে নাকি 500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 50 কোটি টাকার মতো ক্ষতি হয় নাই। সবকিছু মিথ্যাচারে যে ঢাকা ছিল, তার প্রতিটা কথা যে মিথ্যাচারে ঢাকা, সেটা প্রস্ফুটিত হয়েছে। সেতু ভবনে আগুন লাগাইছিল কারা? সেখানে তো দেখা হলো এখন যে পলক পরিষ্কার করে বলল যে নেট বন্ধ করে দেওয়ার জন্য এই অপকর্মটা সে করেছিল। প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার যে মিথ্যাচার করেছে, এবং এই মিথ্যাচারকে আরো শতমুখে বলার জন্য যারা কাজ করেছে, তাদের অন্যতম হচ্ছে এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন। তারা এতদিন বিপ্লবের কথা বলে আসছে, অথচ যে মুহূর্তে তারা এই আন্দোলনে পতিত হয়ে গেল, নিজেরা এখন লুকিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু সেই বিপ্লবীরা এই পুলিশের হাতে ঠিকই ধরা খেয়েছে।